সপাটে চর। সপাটে চর কাকে বলে আমি সেটা ব্যাখ্যা করব, আপনারা বুঝতে পারবেন রাজ্য সরকার কেমন সপাটে চর খেয়ে চলেছে। আর 28শে ফেব্রুয়ারি এই রাজ্যের জন্য বড় দিন। প্রতিবেদনের শুরুতেই সেই বড় দিন তৃণমূলের জন্য কেন কান্নাকাটির দিন সেটা আমি বলবো। তারপরে বলবো কেমন সপাটে চর শাসক দল খেতে চলেছে সেটা তারা টের পেয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাবো আজকে অনেক কিছু। এরপরেও একের পর এক চর খেতে চলেছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার ভাতা ঘোষণা, যুবকদের দিন প্রতি 50 টাকার ভাতা ঘোষণা থেকে সাম্প্রতিককালে হয়ে যাওয়া বেলডাঙ্গার সাম্প্রদায়িক গোলমালকে চাপা দেওয়ার চেষ্টা নিয়েও চর খেয়েছে রাজ্য সরকার। এরকম চর খেতে হবে, আরো খেতে হবে। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে এখন, কেন পিসি ভাইপোর চোখের জল শুকোচ্ছে না, শুকোবে না, জানতে দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। পশ্চিমবঙ্গে 7 মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর তো সংযোজন চলবে। মঙ্গলবার এসআইআর এর নতুন সূচি প্রকাশ করে দিয়েছে কমিশন এবং তাতেই বলা হয়েছে 14ই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে 28শে ফেব্রুয়ারি জানা যাবে কত ভোটারের নাম, মানে মৃত, ভুয়ো, জালি, নিখোঁজ, অবৈধ, বাংলাদেশি, রোহিঙ্গা কারা কারা মিশেছিলেন আমাদের ভোটার তালিকায়, কারা ঠিক করতেন এই রাজ্যে সরকার গড়বে, কে বা কারা, সব জানা যাবে। আর সেটাই তো আসল কান্নাকাটির দিন। একটা বড় দিন তৈরি হবে 28 ফেব্রুয়ারি। আমরা বুঝতে পারবো যে কে আসল কে নকল। ইতিমধ্যে রাজ্যের যত আধিকারিক আছে তাদেরকে বদলি করে দেওয়ার নির্দেশও কমিশন দিয়ে দিয়েছে। কাদের বদলি করতে হবে, কোথায় বদলি করতে হবে, কেন করতে হবে, কাদের করতে হবে না, সব বিস্তারিত জানিয়ে দিয়েছে। বলা হয়েছে সব জেলা শাসক, আরও এআরও, ইআরও, এইআরও, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, ডেপুটি বা যুগ্ম কালেক্টর এবং বিডিও তারা যে যে জেলায় আছেন অনেকদিন ধরে তাদেরকে অন্যত্র পাঠিয়ে দিতে হবে। আর পুলিশের ক্ষেত্রে এডিজি, আইজি, ডিআইজি, এসএসপি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদের সরিয়ে ফেলতে হবে। সবটাই করতে হবে 28শে ফেব্রুয়ারির মধ্যে এবং সেটা কমিশনকে জানাতে হবে। আমরা করেছি। এই সঙ্গে গত বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনে যে যেখানে জেলা শাসক ছিলেন, রিটার্নিং অফিসার ছিলেন, পুলিশ ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন, সেই সব আধিকারিকদের ওই জেলা থেকে সরিয়ে অন্যত্র পাঠাতেই হবে। খালি বাদ যাবে ধরুন বিভিন্ন সদর দপ্তরে যারা কাজ করেন, নবান্নে যারা কাজ করেন, তাদের এরকম বদলির কোনো বিষয় নেই। নবান্নের কর্মকর্তারা তারা থেকে যাবেন। আবার যাদের এই মে জুন মাসে যাদের অবসর নেওয়ার ব্যাপার আছে, প্রবীণ যেসব সরকারি কর্মী, তাদেরও কোথাও বদলি করতে হবে না। তবে এটাও ঠিক, এই যে মে জুন মাসে যারা অবসর নেবেন তাদের নির্বাচনের কাজে লাগাবে না ইলেকশন কমিশন। এসব তো সরকারি বিষয়, এই প্রত্যেকটা বিষয় আসলে ধাক্কা খাবে, চর খাবে। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস আমি দেখাবো। আমি ইউটিউবে হঠাৎ করে এক প্রতিবন্ধী ভাইয়ের সাক্ষাৎকার দেখলাম। কি বলছে একবার শুনুন। আসলে কথাগুলো না কথা নয়, আসলে প্রতিটি কথা আসলে রাজ্য সরকারকে সপাটে কষিয়ে চড়। শুনুন। কার পরে ভাতা নিচ্ছি, এটা শুনতে লজ্জা লাগছে না? তাহলে নিতে কেমন লজ্জা লাগবে? ভাতাটা বড় কথা না, ভাতা দেওয়ার ওটা কথা না, কথা হচ্ছে আমরা বেকারের ভাতা দিচ্ছি। এতে খারাপ দিন আর কি হতে পারে রাজ্যে? শুনলেন, একটি পা নেই, হুইল চেয়ারে করে তিনি তার প্রয়োজনীয় কাজকর্ম মেটান, কিন্তু তিনি ভাতা নিতে চান না, লেখাপড়া করে চাকরি পেতে চান। এটা পশ্চিমবঙ্গের আসল যুব সমাজ। তাদেরকে অপমান করতে চাইছেন
আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাণের ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কথাগুলো কি চড় নয়? চলতি বছর অন্তর্বর্তী বাজেটে নতুন একটা প্রকল্প ঘোষণা করেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল একবারে উদ্ভাবন নৃত্য করছে। বাংলার যুবসাথী বলে প্রকল্পের নাম দেওয়া হয়েছে, যদিও এটা একটা পুরনো প্রকল্প যুবশ্রী, সেটা কাজ করেনি, তাতে কেউ কোনো টাকা পয়সা পায়নি, সেটাকেই নতুন মোড়কে দিয়ে আবার ঘোষণা করা হলো এবং এটা পুরোটা সাজিয়ে দিয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, এই প্রকল্প পুরোটা সাজিয়ে দিয়েছে আইপ্যাক। রাজ্যের অর্থ দপ্তরের কর্তারা জানতেন না এত টাকা খরচ করতে হবে, তাদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং বলা হয় এই টাকা তো দেওয়া হবে অগস্ট মাস থেকে, এখনই টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। বাজেটে কি বলা হয়েছিল? বলা হয়েছিল 15ই আগস্ট এই প্রকল্প চালু হবে, মানে ঠিক করা হয়েছিল স্বাধীনতা দিবসের দিনেই ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, নেতাজি, মাতঙ্গিনী হাজরার বাংলার যুবক যুবতীদের স্বাধীনতা দিবসের দিনই দৈনিক 50 টাকার বিনিময়ে পরাধীন করা হবে, তাদের দাস বানানো হবে, দলদাস। আপনারা শুনুন একবার, আমি সমাজ মাধ্যমে ঘুরে বেড়ানো একটা ভিডিও আমি পেয়েছি, এক তৃণমূল নেতা কি বলছেন এই 50 টাকা নিয়ে, কি তারা প্রচার করতে চাইছেন সেটা বলছেন না, কিন্তু তারা দলের ভেতরে আলোচনা করছেন আসলে এই 50 টাকাটা কি, একবার শুনুন। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে, কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। দিন প্রতি 50 টাকা আসলে গুটখা খাওয়ার খরচ দিয়ে যুব সমাজকে নিজেদের সমর্থক বানানোর চেষ্টা স্বীকার করলেন তৃণমূল নেতা। হাসি পাচ্ছে? হাসবেন না প্লিজ, এটা লজ্জার, এটা বাংলার জন্য না, অত্যন্ত দুঃখের। জানেন, বাঙালি হিসেবে বাংলার যুব সমাজ সত্যি পরিচয় দেবে কি করে? ওই যে প্রতিবন্ধী ভাইটি বলছিলেন না, এখন আমাদের ভাতা দিয়ে বিচার করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 21 বছরের পর থেকেই এই ভাতা পাওয়া যাবে, 21 থেকে 40 বছর পর্যন্ত, সেটা কিন্তু মাত্র 5 বছরের জন্য, তারপরে এই ভাতাটা থাকবে না, ততক্ষণ তার একটা ভোট এসে যাবে। এবং বলা হয়েছে এই যে 5 বছর এর মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে তার নাম কাটা যাবে, তখন আর ভাতা দেওয়া হবে না, 1500 টাকার ভাতা তখন বন্ধ হবে। খুবই কম হবে সেই সংখ্যাটা যদি তৃণমূল ফেলে, খুব কম, কজন আর চাকরি পাবে? যদিও মুখ্যমন্ত্রী বলেন 2 কোটি চাকরি হয়ে গিয়েছে, তাহলে প্রতি বুথে 250 জন, আমার বুথে 2.5 জন পেয়েছেন কিনা সন্দেহ। এবার প্রকল্প শুরুর সময়টা এগিয়ে এনে 1 এপ্রিল করে দেওয়া হলো। কেন করা হলো? আগে বলে মুখ্যমন্ত্রী কি বলেছেন, তারপরে বলে দেবো আপনাদের কেন এটা করা হলো। মুখ্যমন্ত্রী বলেছেন, আগে বলা হয়েছিল 15ই আগস্ট থেকে এই যুবসাথী ভাতা প্রকল্প শুরু হবে, 1 এপ্রিল থেকেই শুরু করছি, কারণ নতুন অর্থবর্ষ ওই দিন থেকেই শুরু। আচ্ছা, বাজেট তৈরির আগে জানতেন না? তিনি স্বীকার করেছেন যে এটা বাজেটে ভুল হয়ে গেছে। ভুল না, এটা যখন আইপ্যাকের পরামর্শে বাজেটে ঢোকানো হয়েছিল তখন একটা সমীক্ষা রিপোর্ট আসেনি। আইপ্যাক পরে একটা সমীক্ষা করে দেখেছে যুব সমাজ এবার, বিশেষ করে নতুন ভোটাররা, তৃণমূলকে ভোট দেবে না, তারা কাজ চায়, তাদের বন্ধু বান্ধবরা সবাই অন্য রাজ্যে চলে যাচ্ছে। পরে আইপ্যাক বলে যে টাকা দেওয়া হবে, এই আশায় কোনো ভোটই পাওয়া যাবে না, বরং কিছু ভোট পাওয়া যেতে পারে যদি আগেই হাতে হাতে কিছু টাকা দিয়ে দেওয়া যায়, ভোটের আগেই হাতে টাকা। এই টাকা পেতে অবশ্য লাইন দিতে হবে, সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। লাইনে দাঁড়িয়ে বাংলার যুবকদের কাজ নয়, ভাতা নিতে হবে, তাও কত? দৈনিক 50 টাকা। মুখ্যমন্ত্রী বলেছেন আবেদন জমা নিতে হবে ভাতা দিতে গেলে, আর তার জন্য 294টা বিধানসভা কেন্দ্রে 294টা শিবির হবে। এবার আপনি ভেবে দেখুন, এক একটা বিধানসভা এলাকায় এই যে বয়সটা বলা হয়েছে 21 থেকে 40, কত মানুষ, তারা কত বড় লাইন দেবেন? দুয়ারে শিবিরের মতো নাকি ওখানে ভাতা কেন্দ্র খোলা হবে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবির চলবে।
দেখে নেবেন এই শিবির নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ হবে, বলা হবে ওখানে গিয়ে অন্য দলের লোকেরা উস্কানি দিচ্ছিল, তারা গোলমাল করেছে। মুখ্যমন্ত্রী আরো একটা ঘোষণা করেছেন, বলেছেন এই যে দুয়ারে ভাতার জন্য সব সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। চালাকিটা বুঝলেন? মানে যে যে সংবাদপত্র এই বিজ্ঞাপনটা পাবে যে দুয়ারে ভাতা প্রকল্পে অমুক দিন অমুক জায়গায় টাকা দেওয়ার লাইন পড়বে, ওই তালিকা দিতে হবে, তারপর তালিকা 1,500 টাকা, সেই সংবাদপত্রগুলো কোনোদিনও এই প্রকল্পের নিন্দা করতে পারবে না, এই প্রকল্পের সমালোচনা করতে পারবে না। আমি তো বারবার বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গর্বের প্রতীক, সততার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ নেই, গোটা দেশের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে টোপ রাজনীতি করতে পারেন না, তাদের শিখতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী লেখিকা, কবি, তিনি যদি এই টোপ রাজনীতি নিয়ে একটা বই লেখেন না, আমি বলছি হটকেক হবে। দেশ বিদেশের রাজনীতিকরা সেই বই কলকাতা বইমেলায় এসে কিনবে, বেস্টসেলার হওয়া কেউ আটকাতে পারবে না। মুখ্যমন্ত্রী কোন বললেন জানেন, প্রেস কনফারেন্স করছিলাম, আমি দেখছিলাম তিনি হাসি মুখে বলছেন বাংলার যুবকদের যে ভাতা দেওয়া হবে তার জন্য যারা আবেদন জমা করবে তাদেরকে আমরা একটু করে রসিদ দেবো, অ্যাপয়েন্টমেন্ট লেটার নয়, এরা যে ভাতার রসিদ দেওয়া হবে, আবেদন ডিজিটালাইজড করা হবে বলেছেন। বিশাল ব্যাপার তো ওটা। তিনি বলেছেন আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার সহ সব প্রকল্পের এই যে তালিকা, মানে যারা ভাতা নেন সেই ভাতার তালিকা এসব ডিজিটাইজড করা আছে। আরো একটা চরের কথা বলবো, তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলার লক্ষ্মীরা আসলে কি বলছেন সেটা শুনুন। শুনুন কি বলছেন এই মহিলা, বাংলারই এক নারী। মাননীয় যেটা দিচ্ছে সেটা আমাদের হকের টাকা দিচ্ছে, আমরা যেগুলো ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা উনি ভাতা হিসেবে দিচ্ছেন। উনি কি ওনার 14 গোষ্ঠীর টাকা না, ওনার বাপের টাকা না, ওনার নিজের রোজগারের টাকা দিচ্ছে? বলুন এটা কি শুধু কথা নাকি এটা চর? আমার না এটাকে চর মনে হয়েছে এবং লজ্জা লেগেছে, লজ্জা লেগেছে। তেমনই লজ্জা লেগেছে কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে হিংসার ঘটনা, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। মামলা করেছিলেন আমাদের এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই মামলায় উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানায় কেন্দ্রীয় সরকার যদি চায় তবে এনআইএ কে দিয়ে তদন্ত করাতে পারে। এরপর এনআইএ তদন্ত শুরু হয়। একই সঙ্গে রাজ্যকে বলেছিল প্রয়োজনে কেন্দ্রের থেকে আরো বাহিনী নিয়ে আসা হোক বেলডাঙ্গাকে সুরক্ষিত করতে। উল্টে সেসব না করে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এটা তো এই রাজ্য সরকারের আছে, এসআইআর থেকে শুরু করে সবকিছু, কিছু হলে সুপ্রিম কোর্টে চলে যাওয়া, মামলাটাকে লম্বা করা। সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে না না না, হাইকোর্ট এটা বিচার করবে, রাজ্যের মামলা খারিজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টে এনআইএ এর পক্ষ থেকে বলা হয়েছে যে বেলডাঙ্গা এলাকাটা হচ্ছে বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে, যা অত্যন্ত সংবেদনশীল। অশান্তির সময় বহু দোকান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ব্যবহার করা হয়েছিল অনেক প্রাণঘাতী অস্ত্র। এনআইএ এই মামলার স্বাধীনভাবে তদন্ত করছে, কিন্তু রাজ্য পুলিশ তদন্ত সংক্রান্ত কিছু নথি দিচ্ছে না এনআইএ এর হাতে। তাতে ক্ষুব্ধ হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। শুনানি ছিল আজ। সেই শুনানিতে আদালত বলে আপাতত হাইকোর্টেই মুখ বন্ধ করা খামে রিপোর্ট জমা দিতে হবে এনআইএ কে। এটা হাইকোর্ট শুনবে, সুপ্রিম কোর্ট নয়। খারাপ লাগে জানেন, আমার সত্যিই খারাপ লাগে। বাংলা আসলে আমরা বাংলার যারা বাসিন্দা, যাদের বাংলাকে নিয়ে অনেক অহংকার গর্ব, তারা যখন ভিন রাজ্যের মানুষদের সঙ্গে কথা বলি, যাদেরকে ঘন ঘন কথা বলতে হয়, আর তখন যখন বাংলার একের পর এক লজ্জার বিষয়গুলো আলোচনায় উঠে আসে না, তখন সত্যি খারাপ লাগে। এই খারাপ থেকে পরিত্রাণ চাই। সেদিন আরজি করের নিগৃহীতা বোন, তার বাবা মা একটি সভায় বলছিলেন এবার ভেবে ভোটটা দিতে হবে। গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যেই
অভয়ার বাবা মা বলেছেন এবার ভোটটা একটু ভেবে দিন কাকে দিচ্ছেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।